সারাদিন এদিক ওদিক খাবারের সন্ধানে ঘোরার পর পাখিরা ফেরে তাদের আশ্রয়স্থলে। এক ঝাঁক পাখি দলবদ্ধভাবে ফিরে চলেছে তাদের ঠিকানায়। কোনো এক ডোবা থেকে ভেসে আসছে ব্যাঙের কর্কশ গর্জন। ঝিঝি পোকারাও তাদের নিজস্ব সুরে গান বেঁধেছে। দূরের কোনো এক লোকালয় থেকে ভেসে আসছে বাউল গানের সুর। এরই সঙ্গে সুর বেঁধেছে নতুন এক গৃহবধূ। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালাখানি বাউলের এই মনটারে, ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আনমনে গান বেঁধেছে ছৈরিতির চঞ্চল মন। বাবার বাড়িতে সারাক্ষণ দৌড়ঝাঁপ করা মেয়েটার জীবনটা আজ নিঃসঙ্গতায় ভরে গেছে। যদিও সে আগে থেকেই জানতো বিভোরকে বিয়ে করলে তাকে বাড়িতে একাই থাকতে হবে, তাই সে মনকে অনেক বুঝিয়েই এই জীবনটা বেছে নিয়েছে। তবুও ছৈরিতির মনটা আজ বিষাদে ভরে আছে। হসপিটাল থেকে এসে নিজের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় মেইলি সুরেলা কণ্ঠ শুনে থমকে যায় বিভোর। গুটি গুটি পায়ে প্রায় 2 দিন পর নিজের রুমে প্রবেশ করে বিভোর। সেই কণ্ঠস্বরের উৎস খুঁজতে খুঁজতে ব্যালকনিতে যায় সে। ছৈরিতির পিছনে দাঁড়িয়ে ওর গান শুনতে থাকে। ছৈরিতির গান শেষ হলে সে চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুটা হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নেয়। আমাদের জীবনটা তো এমন হওয়ার কথা ছিল না। একটা ঘটনা সব কিছু এলোমেলো করে দিল। যার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম তাকেই যে এভাবে দূরে ঠেলে দিতে হবে কখনো ভাবিনি। আমাকে ক্ষমা করে দিন ডাক্তার সাহেব, আমি অসহায়। কথাগুলো নিজের মনে বললেও পিছনে দাঁড়িয়ে থাকে বিভোর যে কথাগুলো শুনেছে সেটা ছৈরিতি জানে না। তাই তো পিছন ঘুরে বিভোরকে দেখেই দুপা পিছিয়ে গিয়ে রেলিংয়ে পিঠ ঠেকায় ছৈরিতি। ভয়ে দুটো শুকনো ঢোক গিলে। তোমাকে না কতবার বলেছি আমাকে ডাক্তার সাহেব বলে ডাকবে না। জোরে জোরে দুবার দীর্ঘশ্বাস ছাড়ল ছৈরিতি। বিভোর তাহলে তার কথা শোনেনি। আপনাকে একটা সত্য জানানোর দরকার আছে আমার। তোমার তো সবটাই মিথ্যে, তবুও ভালো একটা সত্য জানাবে বলছো, বলো। ছৈরিতির চোখ বুঝলো ও ঠিক করেই নিয়েছে এখন থেকে বিভোরের চোখে নিজেকে প্রচণ্ড পরিমাণে একটা খারাপ মেয়ে প্রমাণ করবে সে। আমার বয়ফ্রেন্ড আছে বিভোর বাবু। বিভোর ভুরু কুঁচকে তাকায় ছৈরিতির দিকে, তারপর বাঁকাভাবে হাসে। মনে মনে কোনো একটা শখ কষে ফেলে সে। বাহ, আচ্ছা কে সেই ভাগ্যবান পুরুষ শুনি? আমার কলেজের সিনিয়র, এখন পাস আউট হয়ে বেরিয়ে গেছে। বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও আমাকে বিয়ে করলে? তোমার বাবা মেয়ের উদ্দেশ্যটা কি ঠিক আমাকে বলবে তুমি? বাবার থেকে জেনে নিচ্ছেন না কেন? সে তো সময় হলেই জেনে যাব আমি। এখন এইসব ছাড়াও আমার খিদে পেয়েছে, খেতে দেবে আসো। ছৈরিতি চমকে ওঠে, নিজের জিভে কামড়ে শুকনো ঢোক গিলে একটা। চোখ মুখ কুঁচকে তাকায় বিভোরের দিকে। বিভোর ভুরু কুঁচকে তাকায়। রান্না হয়নি? আসলে হয়েছে কি? ছৈরিতিকে কথাটা শেষ করতে দেয় না, হাত দেখিয়ে থামিয়ে দেয় বিভোর ওকে। 45 মিনিট সময় দিচ্ছি, ফ্রিজে চিকেন আছে, চিকেন আর রুটি বানিয়ে আনো, 1 সেকেন্ডও যেন দেরি না হয়। কথাটা বলেই হনহন করে রুম থেকে বেরিয়ে গেল বিভোর। সঙ্গে সঙ্গে ছৈরিতি আঁচলটা কোমরে গুজে ছুটল রান্নাঘরের দিকে। 45 মিনিটের জায়গায় ছৈরিতি 50 মিনিট সময় নিয়ে নেয় রান্না কমপ্লিট করতে। সে এসে ভয়ে ভয়ে ডাইনিং টেবিলে রুটির প্লেটটা রাখে। টেবিলে বসে থাকা বিভোর রাগি চোখে তাকায় ছৈরিতির দিকে। 5 minutes and 23 seconds লেট। এর জন্য কি শাস্তি চাই তোমার? ছৈরিতি দাঁতে দাঁত চেপে চোখ বুজে। না, এভাবে আর বিভোরের অত্যাচার সহ্য করবে না ও। ও তো কোনো ফেলনা নয় যে বিভোর ওকে এভাবে কাজের লোকের মতো ট্রিট করবে। আমি আপনার বাড়ির কোনো কাজের লোক নই ডক্টর কাঞ্জিলাল। আমার সাথে যদি এমন ব্যবহার করতে থাকেন তাহলে আমি বাবার কাছে চলে যাব। বিভোর রেগে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। ছৈরিতির হাত দুটো শক্ত করে ধরে দেয়ালের সাথে চেপে ধরে ওকে। ছৈরিতি ভয়ে চোখ বন্ধ করে ফেলে। হৃৎপিণ্ডের গতি খুব দ্রুত, হাত পা কাঁপছে ছৈরিতির। বিভোর আরও শক্ত করে চেপে ধরতেই হাতে খুব ব্যথা পায় সে। ব্যথার জন্য চোখে জল আসে তার। হুমকি দিচ্ছ? আমাকে হুমকি দিচ্ছ তুমি? ছাড়ুন, আমার লাগছে। লাগুক, তোমার জন্য যে আমার হৃৎপিণ্ডটাই পুড়ে গুড়িয়ে গেছে, তখন কতটা লেগেছে আমার বুঝতে পারছো? সেই ব্যথার তুলনায় এটা তো কিছুই না। আপনি যেটা আমার সঙ্গে করছেন সেটা যদি আমার দাদা বৌদির সাথে করে তাহলে আপনার কেমন লাগবে ডক্টর বিভোর কাঞ্জিলাল? বিভোরের হাতের বাঁধন হালকা হতেই ছৈরিতি সরে যায় সেখান থেকে। ছুটে রান্নাঘরে এসে মুখ চেপে কাঁদতে থাকে। বিভোর ওখানেই থমকে দাঁড়িয়ে আছে।
এতক্ষণ তো এটাও ভেবে দেখেনি যদি কোনোভাবে ওর বোনের শ্বশুরবাড়িতে এসব কথা জানাজানি হয় তাহলে ওর বোনেরও যে লাইফ রিস্ক হয়ে যাবে। না, আমার ভুলের জন্য নিতুকে কষ্ট দিতে দেব না আমি, কিছুতেই না। দুজনের কারোরই আর রাতে খাওয়া হয়ে ওঠেনি। একজনের মনে অভিমানের পাহাড় জমতে শুরু করেছে, আর অন্যজনের মনে শুধুই ঘৃণা। বিভোর যত ভাবে ও নর্মালি থাকবে সৈরিতির সামনে, আর 5টা স্বামী স্ত্রীর মতোই থাকবে, কিন্তু সেটা পেরে ওঠে না বিভোর। সৈরিতিকে দেখলেই একরাশ ঘৃণা এসে ভর করে বিভোরকে, আর সেই ঘৃণাটাই পরবর্তীতে রাগে রূপান্তরিত হয়, যার জন্য পশুর মতো ব্যবহার করে বিভোর সৈরিতির সঙ্গে। মা বাবার রুমের বারান্দায় সিগারেট ধরিয়ে নির্জন অন্ধকারকে উপভোগ করছে বিভোর। মানুষপটে ভেসে আসছে গত 2.5 বছরের আগের স্মৃতি। সন্ধ্যা তারা নামটা বেশ আনকমন লাগতেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল বিভোর। প্রায় 1 মাস পর সেই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে অপর প্রান্ত। এটা দেখে বিভোর আইডিতে ভিজিট করে। হাতে একগুচ্ছ কাশফুল নিয়ে মুখমণ্ডল অপ্রকাশিত রেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এমনই ছিল প্রোফাইল পিকচারটা। তারপর প্রোফাইলের নিচের দিকে নামতেই অনেক ফুলের ছবি পায় বিভোর। এতে করে বোঝে মেয়েটা হয়তো ফুল ভালোবাসে। তারপর আরও নিচে যেতে কয়েকটা মেয়ে হাতের ওপর হাত দিয়ে দাঁড়িয়ে আছে, এমনও 2-3টে ছবি দেখেছিল বিভোর। তারপর কৌতূহল বশতেই মেসেঞ্জারে বার্তা প্রদান করে সে, আপনাকে শুকতারা রূপে ভোরের আকাশে আসার জন্য অভ্যর্থনা জানানো হচ্ছে, মাননীয় সন্ধ্যা তারা। মেসেজ ডেলিভারি হওয়ার পর প্রায় 7 ঘন্টা পর অপর প্রান্ত থেকে ফিরতি বার্তা পায় বিভোর। সন্ধ্যা তারা সন্ধ্যার আকাশেই মানানসই, ভোরের আকাশে যেতে হলে যে সময় ভেদ করতে হবে। মেসেজটি খানিকক্ষণ যাবতও পর্যবেক্ষণ করে বিভোর। আইডিটা কি আসল নাকি নকল বুঝতে বেগ পেতে হচ্ছে তাকে। সারা জীবন পড়াশোনা নিয়ে থাকা এইসব বাহ্যিক জ্ঞান খুবই কম তার, কিন্তু কিছু একটা ভেবে টাইপ করতে বসে বিভোর। সন্ধ্যা তারা কি আসলেই সন্ধ্যা তারা, নাকি এর ভিতরে লুকিয়ে আছে অন্য কোনো নক্ষত্র? মেসেজটি পাঠিয়ে ওটির জন্য রেডি হয় বিভোর। মস্তিষ্কের ডাক্তার ডক্টর বিভোর কাঞ্জিলাল হলো একজন সম্মানীয় ব্যক্তিত্ব। হাসপাতাল জুড়ে শুধুই বিভোরের নাম। তখন 30 বছরের এই ডাক্তারের রূপে পাগল হয়েও অনেক বেনামি অসুখ নিয়ে আসে মহিলারা। সেদিন হাসপাতাল থেকে বাড়ি ফিরে ফোন চেক করতেই 5 ঘন্টা আগে সন্ধ্যা তারা আইডি থেকে আসা মেসেজটি পায় বিভোর। সন্ধ্যা তারার মাঝেই লুকিয়ে আছে এই মানবীর গোপন পরিচয়। বিভোর মুচকি হেসে মেসেজ দেখে, সন্ধ্যা নাকি তারা। অপর প্রান্ত থেকে কয়েক সেকেন্ডের ব্যবধানেই ছিন হয় মেসেজটি। সেখানে আমি নিজে নক্ষত্র হই কি করে, যেখানে আমার আকাশেই বসবাস লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্রের। বিভোর একটা বিশ্বজয় করা হাসি দেয়, মানে বুঝতে পেরেছে সে গোপন পরিচয় উপলব্ধি করতে পেরেছে। ভোরের আকাশে একটা শুকতারার বড্ড অভাব, তাই সন্ধ্যার আকাশের সন্ধ্যা তারাকে যে ভোরের আকাশে খুবই প্রয়োজন ম্যাডাম। সাক্ষাৎ বিনা সন্ধ্যা তারা যে কখনোই ভোরের আকাশের শুকতারা হতে পারবে না ডাক্তার সাহেব। বিভোরের কৌতূহল বেড়েই চলেছে। আবারও টাইপ শুরু করে সে, সন্ধ্যা আর ভোরের মিলনস্থল যে একমাত্র ওই শুক্র গ্রহ। সময় ভেদে যে সন্ধ্যার আকাশে সন্ধ্যা তারা আর ভোরের আকাশের শুকতারা, তাহলে পরজন্মে পৃথিবী গ্রহের ভোর না হয়ে শুক্র গ্রহের ভোর হন। দেখা হবে তখন আমাদের। এই পৃথিবীতে সন্ধ্যা আর ভোরের মিলন ঘটবে। কথার মায়াজালে যে আটকে গেছে মস্তিষ্ক বিশেষজ্ঞ ডক্টর বিভোর কাঞ্জিলালের অবাধ্য মন মস্তিষ্ক দুটোই। দিবাস্বপ্ন না দেখে এই মায়াজাল থেকে বেরিয়ে পড়ুন ডাক্তার সাহেব। মায়া বাড়লে কিন্তু পরে আর বেরোতে পারবেন না। সন্ধ্যার ভোরের মিলন কোনোদিনই সম্ভব নয়। সময় বহমান, সেকেন্ড মিনিট আর ঘন্টার কাঁটায় বাঁধা ঘড়িটাও টিকটিক শব্দে জানান দিচ্ছে সময় নদী স্রোতের মতো বয়ে চলে। কেটে গেছে 48টা ঘন্টা। বিভোর আর কোনো খারাপ ব্যবহার করেনি সৈরিতির সাথে। আজ অষ্টমঙ্গলার অনুষ্ঠান। অনেক দোটানার পর একটা মাঝামাঝি সিদ্ধান্তে এসে পৌঁছেছে সবাই। বিনিতা আর সৌজন্য সকালে আসবে বিভোরদের বাড়ি। সারাটা দিন থেকে অষ্টমঙ্গলার সমস্ত নিয়ম পালন করে সূর্য ডোবার আগে ওরা বিভোর আর সৈরিতিকে নিয়ে ফিরবে। বিভোরের বাবা মা না থাকায় সব দায়িত্বটাই এসে পড়েছে সৈরিতির কাঁধে। সকাল থেকে কোমর বেঁধে নেমে পড়েছে সৈরিতি আয়োজন করতে। সকাল সকাল বিভোর বাজার থেকে চিকেন, মাটন, শাকসবজি সহ অনেক ধরনের মাছ কিনে এনেছে। সৈরিতি সবটা একা একা করতে না পারায় বিভোর টুকটাক সাহায্য করছে সৈরিতিকে রান্নাঘরে।
একটা অনুরোধ করব, বিভোর সবজি কাটাতেই মনোযোগ রেখে সৈরিতির দিকে না তাকিয়ে সম্মতি দেয়, ওকে। আমার ভাইয়ের সামনে এমন কোনো ব্যবহার করবেন না যাতে করে ও বুঝে যায় যে ওর বোন ভালো নেই। থমকে যায় বিভোর, ছুরিটা রেখে সৈরিতির দিকে তাকায়। সৈরিতি তখনও মাছ ভাজতে ব্যস্ত। বিভোর আবারও ছুরিটা তুলে নিয়ে সবজি কাটায় মনোযোগ দেয়। আমাকে কিছুটা সময় দেবে সৈরিতি? সৈরিতি ভুরু কুঁচকে তাকায় বিভোরের দিকে। বিভোর তখন ওর দিকে তাকিয়ে আছে। সময়? কিসের সময়? তোমাকে স্ত্রী হিসেবে মেনে নিতে আমার কিছুটা সময়ের প্রয়োজন। তাচ্ছিল্যের হাসি হাসে সৈরিতি। নিজের সোনায় বাঁধানো ভাগ্যটাকে দেখে নিজের হাসি পায় ওর। আমার বয়ফ্রেন্ড আছে ডাক্তারবাবু, আপনি স্ত্রী হিসেবে মানলেও আমি আপনাকে কোনোদিনও স্বামী হিসেবে মেনে নেব না। এই বিষয়ে তাহলে তোমার বাবার সাথে কথা বলে আমাকে মুক্তি দাও। দম বন্ধ হয়ে আসছে আমার এই মিথ্যে সম্পর্কে। দিয়ে দেব খুব তাড়াতাড়ি। বিভোরের সবজি কাটা হয়ে গেলে বিভোর সেগুলো ধুয়ে রান্নাঘর থেকে গিয়ে ড্রয়িং রুমের সোফায় ল্যাপটপ খুলে বসে। সৈরিতি মাছ ভাজতে থাকে, কিন্তু শেষ মাছটা তেলে ছাড়তে গিয়ে ঘটে যায় এক বিপত্তি। অমনোযোগী সৈরিতির ডান হাতে এসে পড়ে অতিরিক্ত গরম তেলের অনেকটা অংশ। ব্যথায় চিৎকার করে ওঠে সৈরিতি। সৈরিতির চিৎকারে ভয় পেয়ে যায় বিভোর। চটপট ল্যাপটপটা রেখে রান্নাঘরে ছোটে সে। কি হয়েছে? সৈরিতিকে হাত চেপে ধরে দাঁড়িয়ে থাকতে দেখে যা বোঝার বুঝে যায় বিভোর। তড়িৎ গতিতে ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে একটা পাত্রতে ঢেলে সেখানে চেপে ধরে সৈরিতির ডান হাতটা। সৈরিতি দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে যাচ্ছে। মাছ পুড়ে যাচ্ছে। বিভোর একবার তাকা ওভেনের দিকে, সেটা অন করাই আছে। হাত তুলবে না জল থেকে, আমি দেখছি ওই দিকটা। এই মিথ্যে দায়িত্ববান হওয়ার প্রয়োজন নেই, আমি নিজেরটা নিজেই সামলে নিতে পারবো। সৈরিতির কথায় রেগে যায় বিভোর। খুন্তিটা কড়াইতে রেখে সঙ্গে সঙ্গে রান্নাঘর থেকে বেরিয়ে সোফা থেকে ল্যাপটপটা নিয়ে উপরে চলে যায় সে। সৈরিতি হতভম্বের ন্যায় দাঁড়িয়ে থাকে ওখানেই। কিছুক্ষণ পর ধোয়ার গন্ধ পেতেই ওর খেয়াল হয় কড়াইতে মাছ আছে। হাতটা জল থেকে তুলে কোনো রকমে গিয়ে খুন্তিটা নাড়ে। আস্তে আস্তে সব রান্নাই শেষ করে সৈরিতি। ড্রয়িং রুমের ঘড়িতে চোখ যেতেই চোখ কপালে ওঠে সৈরিতির। 11টা বেজে 13 মিনিট, এখনও আসার নাম নেই সৌজন্য আর বিনিতার। এখানে আসো সৈরিতি। বিভোরের আওয়াজে সোফার দিকে চোখ যেতেই দেখতে পায় বিভোর সোফায় বসে আছে। সৈরিতি গ্যাস অফ করে পা বাড়ায় বিভোরের দিকে। বলুন, বসো। কি? বিভোর সৈরিতির বাম হাতটা ধরে জোর করে বসিয়ে দেয় ওকে নিজের পাশে। তারপর একটা অয়েন্টমেন্ট নিয়ে সৈরিতির ডান হাতের পুরো অংশটায় ভালো করে লাগিয়ে দিতে থাকে। সৈরিতি অবাক হয়ে তাকিয়ে আছে বিভোরের দিকে। এটাই তো চেয়েছিল তার ডাক্তার সাহেবকে, তো এভাবেই পাশে চেয়েছিল সে। অয়েন্টমেন্ট লাগাতে লাগাতে কিছু একটা মনে পড়তেই ভুরু কুঁচকায় বিভোর। আচ্ছা সৈরিতি, তুমি যেন কোন কলেজে পড়ো? কেন বলুন তো? পাল্টা প্রশ্ন করো না, যেটা জিজ্ঞাসা করেছি সেটা বলো। সিস্টার নিভেদিতা ইউনিভার্সিটি। তোমার কলেজে সন্ধ্যা নামের কেউ আছে? বিভোরের এমন সরাসরি প্রশ্নে বিষম খায় সৈরিতি। বিভোর সৈরিতির মাথায় হাত বুলিয়ে দেয়। হঠাৎ বিষম খেলে যে? কিছু না, এমনি। আচ্ছা এবার বলো, সন্ধ্যা নামের কাউকে চেনো তুমি? শুকনো ঢোক গিলে সৈরিতি। খুব গভীরভাবে ভেবেও ও মনে করতে পারে না বিভোরকে কখনো ওর কলেজের নাম বলেছিল কি না। এখন কি উত্তর দেবে বিভোরকে, সেটা নিয়ে হিমশিম খায় সৈরিতি। একটা সোজা প্রশ্ন জিজ্ঞাসা করেছি, তাতে এত ঘামছো কেন? সন্ধ্যাকে ডাক্তারবাবু? স্পেশাল কেউ? অনেক স্পেশাল। আমাকে ভুল বুঝে চলে গেছে। আমি ওকে খুঁজছি। ওকে খুঁজে আমায় পেতেই হবে। সন্ধ্যাকে ছাড়া যে ভোরের আকাশ শূন্য। দাদাভাই? ছোট বোনের গলার স্বর শুনে দরজার দিকে তাকাতেই বোনের হাসি মুখটা দেখতে পাই বিভোর। চোখটা ছলছল করে ওঠে তার। দরজার দিকে এগিয়ে যেতেই বিনিতা ছুটে এসে জড়িয়ে ধরে বিভোরকে। কেমন আছিস দাদা ভাই? বোনকে একেবারে ভুলে গেলি নাকি? একদিনও ফোন করে খবর নিসনি। তুই এভাবে দৌড়িয়ে এলি কেন? তুই কি ভুলে যাচ্ছিস? তুই এখন আর একা না, এই স্টেজটা খুব সাবধানে চলাফেরা করতে হবে। আজও আমাকে বকবি তুই? আমার না বিয়ে হয়ে গেছে, আমি তো বড় হয়ে গেছি এখন। বুড়ি হয়ে গেলেও অন্যায় করলে তোকে আমি বকবো, প্রয়োজন পড়লে মারবো। দাদা ভাই, অভিমানে ঠোঁট ফোলায় বিনিতা। একদিকে চলতে থাকে বিভোর বিনিতার খুনসুটি, অন্যদিকে সৌজন্য গুটি গুটি পায়ে সৈরিতির কাছে এসে মাথায় একটা চাটি মারে। সৈরিতি মাথায় হাত দিয়ে রাগী চোখে তাকায় সৌজন্যের দিকে।
নিতুকে দেখে সে কেমন ওর দাদাকে জড়িয়ে ধরলো। আর তুই, আমি যে দাঁড়িয়ে আছি তোর সামনে সেই খেয়ালই নেই। তুইও দেখে শেখ বৌদির দাদাভাই কেমন বৌদিকে আদর করে দিচ্ছে, আর তুই তো এসে আমাকে চাটি মারলি। বেশ করেছি, বড় দাদা এসেছে কোথায় একটু পায়ে হাত দিয়ে প্রণাম করবে, তা না করে সঙ্গের মতো করে দাঁড়িয়ে আসিস। হুম, এখানে দাদা বোনের সম্পর্ক ছাড়ো, এখন আমি তোর বউয়ের বড় বৌদি, সেই হিসেবে তোর বড় বৌদি, তুই প্রণাম কর আমাকে। সৌজন্য মুখ বাঁকিয়ে সরিতির দিকে পিছন করে দাঁড়ায়। সরিতেও কম যায় না, সৌজন্যের মতো করে পিছন ঘুরে ওরই পিঠে পিঠ ঠেকে দাঁড়ায় সে। কেমন আছিস রীতি? সৌজন্যের এমন আবেগ মাখা কণ্ঠস্বর এড়িয়ে যেতে পারে না সরিতি। সামনে ঘুরেই মুখ গুজে দাদার বুকে, চোখ দিয়ে বেরিয়ে আসে কয়েক ফোঁটা নোনা জলরাশি। তোরা সবাই এক, বিয়ের পর যে বোনের খোঁজ খবর রাখতে হয় সেটাই ভুলে গেছিস। কদিন পর তো দেখবো বোনকেই ভুলে গেছিস ভাইয়া। সৌজন্য পরম মমতায় হাত বুলিয়ে দেয় সৈরিতির মাথায়। তুই যে আমার সবটা জুড়ে আসিস রীতি, তোকে কি করে ভুলে যাই? আমার জীবনের দ্বিতীয় নারী তুই, আমার জীবনের প্রথম নারী। আমার মমতাময়ী মায়ের পাশেই যে তোর অবস্থান, তোকে তোর জায়গা থেকে কিভাবে সরাই বলতো? সৈরিতি ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলছে সৌজন্যের বুকে। সৌজন্য বোনের সাথে হাজারো রসিকতা তামাশা ইয়ার্কি করলেও বোনের চোখের জল সে সহ্য করতে পারে না। চুপ কর রীতি, তোর কান্না আমার সহ্য হচ্ছে না। তুই যদি এখনই কান্না না থামাস তাহলে আমি চলে যাব কিন্তু এখান থেকে এখনই। সৈরিতি ভেজা চোখে মুখ তুলে তাকায় সৌজন্যের দিকে, তারপর ওকে ছেড়ে দিয়ে কিছুটা দূরত্বে গিয়ে দাঁড়ায়। এবার সৌজন্যের খেয়াল হয় সৈরিতির হাতের দিকে। সৈরিতির ডান হাতটা চেপে ধরে সৌজন্য। তোর হাতে কি হয়েছে? সৈরিতি একবার বিভোরের দিকে তাকায়, বিভোরও ওর দিকেই তাকিয়ে আছে। বিনীতা আর সৌজন্য সৈরিতির উত্তর জানার জন্য অপেক্ষা করে আছে। এতটা হাত পড়লো কিভাবে তোর? কি হয়েছে বলো আমাকে। আসলে ভাইয়া ওই একটু রান্না করতে গিয়ে তেল পড়ে গেছে। তুই রান্না করেছিস? তোর আগুনে ফোবিয়া থাকা সত্ত্বেও তুই আগুনের সামনে গেছিস? ওই বাড়িতে তোকে আগুনের থেকে দূরে দূরে রেখেও এই বাড়িতে এসে তুই আগুনের সামনে গেছিস। এই বাড়িতে তুই ভালো আছিস তো বোন? বিভোর যেন অপরাধীর দৃষ্টিতে তাকায় সৌজন্যের দিকে। ও যদি আগে জানতো সৈরিতির আগুনে ফোবিয়া আছে তাহলে কখনোই ওকে আগুনের সামনে যেতে দিত না। আর যাই হোক, প্রতিশোধ নিতে গিয়ে কোনো মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে সে পারবে না কখনোই। আমি কালকে একটা কাজের লোক পাঠিয়ে দেবো এই বাড়িতে। তার কোনো দরকার নেই ভাইয়া, আসলে এই বাড়ির কাজের মেয়েটা কদিনের জন্য তার গ্রামের বাড়ি গেছে, তাই আমি আর উনি মিলে হাতে হাতে কাজগুলো করে নিচ্ছি। বিভোর অবাক হয়ে দেখছে সৈরিতিকে। ওকে ওর দাদার কাছে খারাপ করবে না বলে মিথ্যেটা কত অনায়াসে বলে দিল সে। এটা ভেবে খুব আশ্চর্য হয়ে যায় বিভোর। দুপুর গড়িয়ে বিকেল হয়, সারাদিন এত রান্নাবান্না করা, খেতে দেওয়া, এসব করতে প্রচণ্ড ক্লান্ত শরীর নিয়ে দুপুরে গা এলিয়ে দিতেই চোখে ঘুম পড়িয়ে এসে ভর করেছিল সৈরিতিকে। সেই ঘুম এখনও ভাঙেনি সৈরিতির। এইদিকে সবাই রেডি হয়ে গেছে লাহিড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু সৈরিতে এখনও গভীর ঘুমে মগ্ন। বিভোর পরে মহাবিপদে ঘুমের মধ্যে খুব এলোমেলোভাবে শুয়ে আছে সৈরিতি। বিভোরের খুব অস্বস্তি হচ্ছে সৈরিতিকে এরকম অবস্থায় দেখে, কিন্তু শেষমেশ কোনো উপায় না দেখে সৈরিতির কাছে গেল বিভোর। চোখ বন্ধ করে কাঁপা কাঁপা হাতে হাঁটুর কাছে উঠে আসে শাড়িটা নামিয়ে দিল পা পর্যন্ত। আঁচলটা দিয়ে ভালো করে পেটটা ঢেকে দেয়। আসতে পারি? বিভোর হাত সরিয়ে দরজার দিকে তাকাতেই দেখে সৌজন্য দাঁড়িয়ে আছে। বিভোর একবার সৈরিতিকে ভালো করে দেখে নেয়, সব কিছু ঠিকঠাকই আছে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। হ্যাঁ এসো। সৌজন্য মৃদু হেসে রুমে প্রবেশ করে। বিছানার দিকে চোখ যেতেই দেখে সৈরিতি এখনও ঘুমাচ্ছে। এখনও ঘুমাচ্ছে রীতি? কখন যাবে? সূর্য ডোবার পর গেলে কিন্তু মা খুব রাগারাগি করবে। সৌজন্য, তুমি একটু ওকে ঘুম থেকে তুলবে? আমি তাহলে নিতুর কাছে যেতাম। আচ্ছা ঠিক আছে, যাও, আমি ওকে ঘুম থেকে ডাকছি। বিভোর একবার সৈরিতির দিকে তাকিয়ে বেরিয়ে যায় রুম থেকে, কিন্তু বিভোর নিতুর কাছে যায় না, সোজা চলে যায় ওর বাবা মার রুমে। গিয়ে দরজা আটকে দিয়ে ফোন লাগায় কাউকে। হ্যালো সৌভিক, তোকে আমার এই মুহূর্তে খুব দরকার রে ভাই। বাহ, এতদিন পর ডাক্তারবাবু মনে পড়লো এই পুলিশ মামা বন্ধুকে। অনেক কিছু হয়ে গেছে ভাই এই এক মাসে। আমার মনে হচ্ছে আমি কোনো একটা পাকে পড়ে গেছি। কোনো একটা রহস্য আমাকে চারপাশ দিয়ে ঘিরে ফেলেছে। এখন তোর সাহায্য আমার খুব দরকার। কি হয়েছে খুলে বল। আমি তোকে একটা মেয়ের ছবি পাঠাচ্ছি, তার নাম, ধাম, স্কুল, কলেজ সবের ইনফরমেশন চাই আমার, এমনকি ওর ফেসবুক আইডিটাও চাই আমার।
নাম ধাম স্কুল কলেজের নাম জানতে পারবো, কিন্তু ফেসবুক, ওটা তো মেয়েটার নামই তো হবে, তাই না? হয়তো। তবে তোকে আর একটা ফেসবুক আইডি দিচ্ছি, যেটা এখন ডিএক্টিভ করা। এই আইডির সব ইনফরমেশন লাগবে আমার, কোন লোকেশন থেকে ইউজ করা হচ্ছে, কোন ফোন থেকে লগ ইন করা হচ্ছে, সব। আচ্ছা ঠিক আছে, হয়ে যাবে, 2 দিন সময় দে আমায়। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। মেয়েটা কে রে? কার ব্যাপারে এত ইনফরমেশন চাইছিস তুই? তোকে বলবো, সব বলবো, আগে পুরো ব্যাপারটা সম্পর্কে ক্লিয়ার হই তারপর। ওকে, তুই এত টেনশন করিস না। টেনশন করছি না আমি, তুই আসিস তো আমার টেনশন কমানোর জন্য। তোর ছেলে কেমন আছে বল? পুরো ফার্স্ট ক্লাস, কদিন পরই 2 বছর কমপ্লিট হবে সার্থকের। দ্যাটস গুড, ওকে, আই উইল কল ইউ লেটার, বাই। ফোনটা কেটে দিয়ে পকেটে ঢুকিয়ে দরজা খুলল বিভোর। দরজা খুলেই বিনীতাকে দেখে অবাক হয় বিভোর। তুই এখানে? তোকে ডাকতে এসেছিলাম, এসে দেখলাম দরজা বন্ধ, তাই ওয়েট করছিলাম। তোকে না বলেছি এই অবস্থা একদম সিঁড়ি দিয়ে ওঠানামা করবি না? এই যে মাথার ডাক্তার, এবার একটু চিন্তা কমাও। আমি সাবধানেই উঠেছি, অত চিন্তা করিস না তো আমাকে নিয়ে। তোর ননদ ঘুম থেকে উঠেছে? ওই দেখো রেডি হয়ে গেছে। বিভোর ওপর থেকে মুখ বাড়িয়ে নিচের দিকে তাকাতেই চমকে ওঠে। সরিতি সেজে গুজে দাঁড়িয়ে আছে। অবাক হয় বিভোর, 20 মিনিটও হয়নি ও ওই রুম থেকে সরিতিকে গভীর ঘুমে দেখে বেরিয়েছে। এত তাড়াতাড়ি মেয়েটা রেডি হলো কি করে? এটা ভেবেই কোনো কুল কিনারা খুঁজে পায় না বিভোর। এই দাদা ভাই, চলে যেতে হবে তো, দেরি হলে কিন্তু মা রেগে যাবেন খুব। তোর ননদ কি ম্যাজিক জানে নাকি রে? কেন রে দাদা ভাই, এই 1 সপ্তাহে তোর মন জয় করে নিল নাকি ওর ম্যাজিক দিয়ে? শুধু ফালতু কথা, এত তাড়াতাড়ি রেডি হলো কি করে সেটাই বলছিলাম। সেটা তুই তোর বউকে জিজ্ঞাসা করে নিস। এখন চল। গাড়ি চলছে আপন মনে, সৌজন্য ড্রাইভিং সিটে, বিনীতা ওর পাশে, আর বিভোর সৈরিতি পিছনে বসেছে। কাঞ্জিলাল বাড়ি থেকে লাহিড়ি বাড়ির দূরত্ব প্রায় 1 ঘন্টা। সরিতি ভালো করে ঘুম না হয়, সে আবারও গাড়িতে ঘুমাচ্ছে। বিভোর বারবার তাকাচ্ছে সরিতির দিকে। কি মনে হতে সরিতির ডান হাতটা নিজের হাতে তুলে নেয় বিভোর। মধ্যমা আর অনামিকা আঙ্গুলের ঠিক মাঝে অবস্থিত কালো রঙের তিলটায় হাত বোলায় সে। মনের মধ্যে ভেসে আসে সন্ধ্যাতারা প্রোফাইলে সে আংটি পরা হাতটার ছবি। চোখ খোলে বিভোর। তুমি যদি সত্যি আমার সন্ধ্যাতারা হও, তাহলে আমার থেকে সত্যিটা লুকানোর জন্য খুব বড় শাস্তি পেতে হবে তোমায়। হাতে কারোর স্পর্শ পেয়ে পিটপিট করতে করতে চোখ খোলে সৈরিতি। নিজের হাতটা বিভোরের হাতে আবিষ্কার করে সে। বিষয়টা খুব আশ্চর্যজনক লাগে সৈরিতির কাছে। চট করে হাতটা সরিয়ে নিলে অপ্রস্তুত হয় বিভোর। সৈরিতিকে জাগ্রত দেখে শুকনো ঢোক গেলে সে। তার ওপর সৈরিতি ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। কি বলবে ও সৈরিতিকে এখন? তোমার হাতের ক্ষতটা দেখছিলাম, এখনও লাল হয়ে আছে। অয়েন্টমেন্টটা সাথে করে নিয়েছো? বিভোরের কথায় বিনীতা পিছন থেকে তাকালো। সৌজন্য একবার তাকিয়ে আবার ড্রাইভিংয়ে মন দিল। দাদা ভাই, তুই চিন্তা করিস না, বাড়িতে অয়েন্টমেন্ট আছে। বিনীতা কথাটা বলেই মুখ টিপে হেসে সৌজন্যের দিকে তাকালো। বোনের বরকে বোনের প্রতি এতটা কেয়ারিং দেখে বিভোরের প্রতি একটা ভালো লাগা কাজ করলো সৌজন্যের মনে। কিন্তু সরিতির মনে এখনও সন্দেহ কাজ করছে। বিভোরের বলা কথাটা ঠিক হজম করতে পারেনি ও। রীতি, তোর তো সব বইই আমাদের বাড়িতে, তুই বই ছাড়া কলেজ আসছিস কি করে? সৌজন্য গাড়ি চালাতে চালাতেই প্রশ্ন ছুড়ে দিল সৈরিতিকে। 2 দিন বই ছেড়ে যেতে হয়েছে, স্যারদের কোনো রকমে ম্যানেজ দিয়েছি, কাল ওই বাড়ি থেকে সব বই নিয়ে আসতে হবে। আচ্ছা বোন, তোকে বিবাহিত অবস্থায় দেখে তোদের ওই সন্দীপ স্যারের রিয়াকশন কেমন হয়েছিল? সৈরিতি সৌজন্যের প্রশ্নে একবার আর চোখে তাকায় বিভোরের দিকে। বিভোর ভুরু কুঁচকে তাকিয়ে আছে ওর দিকে। এই সন্দীপ স্যারটা কে রে? সৌজন্য, রীতি তোমাকে সন্দীপ স্যারের কথা বলেনি? আরে ওই সন্দীপ স্যার, বোনের কলেজের ভূগোলের প্রফেসর। বোনকে খুব পছন্দ করে, ওকে লাভ লেটারও দিয়েছিল। বিভোর তাকায় সরিতির দিকে। বা সৌজন্য, তোমার বোনের তো দেখছি খুব ডিমান্ড, তাহলে ওই সন্দীপ স্যারের সাথেই বিয়ে দিলে না কেন? সন্দীপ স্যারকে রীতি পছন্দ করতো না, ও অ্যাকসেপ্টও করেনি ওনার প্রপোজাল। বিভোরের চাহনি দেখে বিরক্ত হয় সৈরিতি। পুরো কথোপকথনটাই বিষাক্ত মনে হতে থাকে ওর। ভাইয়া, তুই ওনাকে কেন এসব কথা বলছিস বলতো? এক কথার মানে আরেক রকম বের করেন উনি। বিভোরদা তোর হাজব্যান্ড হয় রীতি, সম্মান কর। যথেষ্ট সম্মান করি আমি ওনাকে। বৌদি, তোমার বরকে বলে দাও বেশি জ্ঞান না দিতে, তাহলে আমিও বলে দেব তোমাদের বিয়ের আগে ভাইয়ের সমস্ত গোপন কথা।
গোপন কথা? কি গোপন কথা রীতি? সৌজন্য শুকনো ঢোক গিলে ওর বোন যে ওকে এভাবে ব্ল্যাকমেল করবে ও ভাবতে পারেনি। তোমরা সবাই চুপ করবে, আমার ড্রাইভ করতে প্রবলেম হচ্ছে। সৌজন্যের কথায় সবাই চুপ হয়ে যায়। সৈরিতে একবার বিভোরের দিকে তাকিয়ে জানালার বাইরে দিয়ে শহরটাকে দেখতে থাকে। সূর্য ডোবার মুহূর্তটা শহরটা যেন আরও বেশি সৌন্দর্য এনে দিয়েছে। বিভোর তাকায় সৈরিতের দিকে, গলার স্বরটা খুব নিম্নে এনে বলে, সন্দীপ স্যারই কি তোমার সেই বয়ফ্রেন্ড সৈরিতি? জানালা থেকে মুখ সরিয়ে বিভোরের দিকে তাকায় সৈরিতি। আপনি আজ একটু বেশি কৌতূহল দেখাচ্ছেন মনে হচ্ছে আমার বিষয়ে। ভোরকে যায় বিভোর, নিজের কৌতূহল নিয়ে নিজেই বিরক্ত হয় সে। সৈরিতি আবারও জানালার বাইরে তাকায়। তোমার বিষয়ে সব জানার অধিকার আমার আছে সৈরিতি। আবারও মাথা ঘোরায় সৈরিতি। সৌজন্য আর বনিতাকে একবার দেখে নিয়ে বিভোরের কাছে খানিকটা এগিয়ে যায় সে। ফুলসজ্জার রাতে যে স্বামী তার স্ত্রীর কপাল কাটার কারণ হয়, সে আর যাই হোক স্বামী হওয়ার যোগ্যতা রাখে না। বিভোর সৈরিতির কপালের দিকে তাকায়। কপালের ব্যান্ডেজটা খুলে ফেললেও খুব গভীরভাবে লক্ষ্য করলে বোঝা যাবে কাটার দাগটা এখনও আছে। মনে মনে অনুশোচনা হয় বিভোরের। সন্ধ্যা আইডি ডিএক্টিভ করায় সে রাগটা পুরোপুরি সৈরিতির ওপর দেখিয়েছে সে। সৈরিতি বিভোরকে চুপ থাকতে দেখে তাচ্ছিল্যভাবে হাসে সে। সমস্ত কথা কি হারিয়ে গেল ডক্টর বিভোর কাঞ্জিলাল? সরি।